আসসালামু আলাইকুম। সকলকে কোয়েশ্চেন ব্যাংক সলভ সিরিজের আজকের ক্লাসে ওয়েলকাম করছি। আজকে আমরা বুয়েট ২২-২৩ সেশনের কেমিস্ট্রি সেগমেন্টটা সলভ করব। তোমরা যারা জানো, ভাইয়ার এইচএসসি ব্যাচ ছিল কিন্তু ২২। তাহলে আমরা আজকে আমার বুয়েট ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন সলভ করব এবং ভাইয়ার কেমিস্ট্রি আর ফিজিক্স সেগমেন্টটা বেটার হয়েছিল ম্যাথ থেকে। ম্যাথটা তুলনামূলক ভাইয়ার খারাপ হয়েছিল। ভাইয়ার ইন্ডিয়ান র্যাঙ্ক আসছিল হচ্ছে 41st। তাহলে চলো আজকের ক্লাস আমরা শুরু করে দিই। ভাই এখানে চ্যাপ্টার ওয়াইজ রাখার চেষ্টা করছি কোয়েশ্চেনগুলোকে। দেখো আমাদের গুণগত রসায়ন থেকে আসছে বর্ণালীর কোয়েশ্চেন। হাইড্রোজেন পরমাণুর পঞ্চম শক্তি স্তর থেকে ইলেকট্রন প্যাশ্চেন সিরিজে রূপান্তরিত হয়েছে। বলতো আমরা সিরিজগুলো কিভাবে ডিফাইন করি? নিম্নতর শক্তি স্তরের ভ্যালুর মাধ্যমে, রাইট? তাহলে আমরা জানি প্যাশ্চেন সিরিজের জন্য আমাদের লোয়ার শেলটা হয়ে যাবে কিন্তু 3 লাইমেন বামার প্যাশ্চেন, সো থার্ড শেল। আর হায়ার শেল দেখো তুমি ফিফথ শেল থেকে আসতেছো, সো হায়ারটা দাঁড়াচ্ছে ফিফথ। তো আমরা যদি সিম্পলি রিডবার্গ সমীকরণটা নেই, সেটা হচ্ছে 1 by lambda equals to RH into 1 by n লো এর উপর L স্কোয়ার মাইনাস n হাই এর উপর স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বা পারমাণবিক সংখ্যার উপর স্কোয়ার। যেহেতু আমরা হাইড্রোজেন নিয়ে কাজ করতেছি, এখানে 1ই হয়ে যাবে। সো ভ্যালুটা আমি বসাই 109678 পার সেন্টিমিটার ইন্টু 1 by 3 স্কোয়ার মাইনাস 1 by 5 স্কোয়ার। এখানে ভ্যালুটা কিন্তু পার সেন্টিমিটারে আসবে, যা দাঁড়াচ্ছে 7799.32 এত পার সেন্টিমিটার। তোমরা না লিখলেও হবে, এটাকে ইনভার্স করে দাও। তাহলে সেন্টিমিটারে আসতেছে 1.28 ইন্টু 10⁻⁻⁴ এত সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে ন্যানোমিটার নিতে হলে কিন্তু আমরা জাস্ট 10⁻7 দ্বারা মাল্টিপ্লাই করে দিব, রাইট? তাহলে দেখো আমাদের বিকিরণটা কিন্তু চলে আসতেছে 1282.16 এত ন্যানোমিটার। এটা ছিল আমাদের 1 নং কোয়েশ্চেন। এবং 2 নাম্বারে জাস্ট বলছে, এই যে তুমি তরঙ্গ দৈর্ঘ্যটা পাইলা, এই তড়িৎচুম্বকীয় বিকিরণটা তাহলে কোন অঞ্চলে পড়বে? অবশ্যই আমাদের অবলোহিত অঞ্চলে। তাহলে 2 নাম্বার কোয়েশ্চেনটার আনসার জাস্ট সিম্পলি অবলোহিত বা ইনফ্রারেড অঞ্চল। তাহলে দেখো এই পুরো কোয়েশ্চেনটা কিন্তু একটা রেগুলার টাইপ। আমরা বোর্ড পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন করে আসি। তো এইগুলো কিন্তু পরীক্ষাতে মিস করা যাবে না, কারণ সকলেই পারবে। তুমি যদি মিস করে ফেলো, তোমার র্যাঙ্ক আগানো তো পরের কথা, এখানে কিন্তু চান্সই মিস হয়ে যাবে। সো চান্সটাকে এনশিওর করতে হলে আগে এই রেগুলার টাইপগুলো পারতে হবে, এবং এখানে মুখ্য হয়ে দাঁড়াবে কিন্তু ক্যালকুলেশন মিস্টেক যেন না হয়, তুমি যেন অ্যাকুরেট আনসার করে আসতে পারো, কারণ এখানে 10 মার্ক হারানো যাবে না, রাইট? চলো আমরা সেকেন্ড কোয়েশ্চেনটায় যাই। দেখো সেকেন্ড কোয়েশ্চেনটা আমাদের দ্রাব্যতা থেকে, এবং এটাও কিন্তু রেগুলার টাইপ। আমরা ক্রমাগত এই ম্যাথগুলো করে থাকি, যে সিলভার নাইট্রেট আর KCl এর মধ্যে বিক্রিয়া হবে, হয়ে তৈরি হয়ে যাবে সিলভার ক্লোরাইড আর পটাশিয়াম নাইট্রেট। এখন জানো কিনা আমাদের যে নাইট্রেট সল্ট গুলো, এগুলো কিন্তু হাইলি সলিউবল হয়। অর্থাৎ এখানে পটাশিয়াম নাইট্রেটের অদক্ষেপ পড়ার কোনো চান্স নাই। সো আমরা অদক্ষেপ বিবেচনা করবোই হচ্ছে সিলভার ক্লোরাইডের জন্য। সো এই যে কেএসপিটা দেওয়া, সেটা আমরা ধরে নিব সিলভার ক্লোরাইডের কেএসপি দেওয়া। তাহলে বলো তো আমরা ইকুয়েশন কি লিখতে পারি কেআইপির? তার জন্য আমি আগে লিখে নিই সিলভার ক্লোরাইড কিভাবে ভাঙে। এইভাবে পানিতে ডিসোসিয়েট হয়, সিলভার প্লাস প্লাস হচ্ছে ক্লোরাইড মাইনাস। এখান থেকে আমরা লিখতে পারি কেআইপি সমান সিলভার প্লাস ক্যাটায়নের ঘনমাত্রা ইনটু ক্লোরাইড অ্যানায়নের ঘনমাত্রা। এখন এই ঘনমাত্রার জন্য তোমার সোর্সের দিকে তাকাতে হবে। সিলভার ক্যাটায়নটা আসছে কিন্তু এই যে সিলভার নাইট্রেট যে দ্রবণ, সেখান থেকে, রাইট? তাহলে এক্ষেত্রে যেহেতু পরবর্তীতে তুমি দুইটা দ্রবণকে মিশ্রিত করতেছো, তখন কিন্তু ভলিউম চেঞ্জ হয়ে গেছে, সো কনসেন্ট্রেশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই কারণে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। দেখো C1 ইন্টু V1 ইকুয়ালস টু C2 ইন্টু V2। তাহলে আমাদের সর্বশেষ যে কনসেন্ট্রেশন, সেটা কি দাঁড়াবে? C1 ইন্টু V1 ডিভাইডেড বাই V2। তাহলে আমরা এখানে ডিরেক্টলি লিখতে পারি সিলভারের কনসেন্ট্রেশন হবে C1 ইন্টু V1, অর্থাৎ 50 ml ইন্টু 0.1 আদি ঘনমাত্রা এবং আয়তনের গুণফল ডিভাইডেড বাই, তুমি যখন দুইটা দ্রবণকে মিশ্রিত করলা, ভলিউম কিন্তু হয়ে গেছে 100 প্লাস 50। ভাই ওইভাবে লিখে দিই, এই যে 100 প্লাস 50, উপরে আর নিচে দুইটাই ml দেখে আমার কিন্তু আর লিটারে কনভার্ট করা লাগলো না। একইভাবে ক্লোরাইডের সোর্স আমার কোথায়? পটাশিয়াম ক্লোরাইড থেকে। একইভাবে আমি দেখো লিখতে পারি C1 ইন্টু V1, অর্থাৎ 100 ml ইন্টু 0.5 ডিভাইডেড বাই, এখন ভলিউম হয়ে গেছে 150 ml বাই সামেশন। এখান থেকে আমাদের কেআইপি দাঁড়াচ্ছে 0.011। তাহলে বলো তো আমাদের কেআইপির ভ্যালু কি কেএসপি থেকে বড় না? অবশ্যই। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু কেএসপি থেকে কেআইপি বড়, তাহলে কিন্তু অদক্ষেপ পড়বে। দেখো এটাও কিন্তু আমাদের একটা সিম্পল রেগুলার টাইপ। চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা, এখানে দেখো আমাদের থার্ড চ্যাপ্টার থেকে আসা কোয়েশ্চেন। x=17, y=20, এটা পারমাণবিক সংখ্যা বোঝাচ্ছে, বুঝছো? আমাদের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে হবে। আমরা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে করি। এক্স হচ্ছে আমাদের ক্লোরিন, যেহেতু পারমাণবিক সংখ্যা 17, তাহলে এখান থেকে ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় নিয়ন অবধি 10, দেন 3s2 3p5, রাইট? একইভাবে আমাদের y হচ্ছে 20, যেটা কিনা ক্যালসিয়াম, পারমাণবিক সংখ্যা 20। এখানে লেখা যায় আমাদের আর্গন অবধি 18, তোমরা চাইলে পুরোটা লিখতে পারতা, এবং সর্বশেষ শক্তি স্তরে 4s2, রাইট? এখান থেকে দেখো তো আমরা পর্যায় এবং গ্রুপ কিভাবে লিখবো। আমাদের পিরিয়ড হয় ও সর্বশেষ শক্তি স্তর যেটা, অর্থাৎ পিরিয়ড এখানে ক্লোরিনের জন্য হবে 3
এবং গ্রুপ যেহেতু পিতে শেষ হয়েছে S প্লাস পি প্লাস 10, মনে আছে কিনা তোমাদের? তাহলে গ্রুপ কিন্তু দাঁড়াবে এস এর ইলেকট্রন 2টি, পি এর ইলেকট্রন 5টি প্লাস 10, টোটাল আসতেছে কিন্তু 17, অর্থাৎ 17th গ্রুপ, রাইট? একইভাবে ক্যালসিয়ামের জন্য পিরিয়ড আসতেছে 4, দেন এক্ষেত্রে গ্রুপ আসবে এস এ শেষ হয়েছে, সো সিম্পলি আমাদের এস এ যতগুলো ইলেকট্রন 2 ওইটাই। দেখছো, খুবই সিম্পল। 2 নাম্বার কোয়েশ্চেনে বলছে এরা ধাতু, অধাতু নাকি উপধাতু তা শ্রেণীবদ্ধ করতে হবে। এটা খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। আমরা সকলেই জানি যে আমাদের ক্লোরিন কিন্তু অধাতুর মধ্যে পড়ে, আর আমাদের ক্যালসিয়াম হচ্ছে একটি ধাতু, রাইট? আর 3 নাম্বারে দেখো এদের যে গঠন, এই ক্লোরিন এবং ক্যালসিয়াম দ্বারা তৈরি যৌগ কি বলতো? ক্যালসিয়াম ক্লোরাইড। এর গঠনটা ডট স্ট্রাকচার আঁকাইতে বলছে। এটা কিভাবে তৈরি হয় বলতো? ক্যালসিয়াম 2+ ক্যাটায়ন এবং এরকম দুটি ক্লোরাইড অ্যানায়ন মিলে কিন্তু এই যৌগটা ফর্ম করতেছে। তাহলে আমরা যদি লুইস ডট স্ট্রাকচার আঁকাই এখানে, সেটা এমন দাঁড়াবে যে ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন ছেড়ে দিছে, তো সেগুলো ক্লোরিনের কাছে দিয়ে দিতে হবে। ক্লোরিনের নিজস্ব যে ইলেকট্রন 7টি, সেটা ধরো আমি এইভাবে দেখালাম। এই পাশের ক্লোরিনেরও সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন। আর ক্যালসিয়ামের যে একটি ইলেকট্রন ছিল সেটা কিন্তু ক্লোরিনকে দিয়ে দিছে, যার জন্য 2+ হয়ে গেছে। এই যে একটি একটি করে 2টি ক্লোরিনকে দিয়ে দিছে। এই হচ্ছে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইডের লুইস ডট স্ট্রাকচার। ক্লিয়ার? চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। এই কোয়েশ্চেনটা দেখো আমাদের সংকরায়ন থেকে আসছে এবং 5টা যৌগের সংকরায়ন লিখতে হবে। তাহলে শর্ট টাইম এটা করতে হলে দেখো এই জিনিসটা মনে রাখতে পারো, তোমার সংকরিত অরবিটাল সংখ্যা হবে সিগমা বন্ড প্লাস লোন পেয়ার ইলেকট্রন যোগ করলে যা হয় তাই। যেমন দেখো আমাদের অ্যামোনিয়াম আয়ন 1 নম্বরে, এর গঠনটা কিরকম বলতো? নাইট্রোজেন 3টি হাইড্রোজেনের সাথে বন্ধন ফর্ম করে, আর তার একটি যে মুক্তজোর ইলেকট্রন সেটা দিয়ে সন্নিবেশ বন্ধন করে অ্যামোনিয়াম আয়ন বানানোর জন্য H+ এর সাথে, রাইট? এক্ষেত্রে দেখো আমাদের সিগমা বন্ধন আসতেছে 4টি, 1 2 3 4, কোনো লোন পেয়ার নাই। তাহলে আমরা কি বলতে পারি? সংকরিত অরবিটাল সংখ্যা ক্ষেত্রে 4, আর সংকরিত অরবিটাল 4 হলে কিন্তু আমাদের সংকরণ হয়ে যায় কি বলতো? sp3। 2 নাম্বার দেখো আমাদের জেনন টেট্রাফ্লোরাইড। জেনন কি একটা নিষ্ক্রিয় গ্যাস না? ওর সর্বশেষ শক্তি স্তরে কিন্তু 8টি ইলেকট্রন রয়েছে, এর মধ্যে 4টি দেখো ফ্লুরিনের সাথে এভাবে বন্ধন ফর্ম করতেছে। তাহলে ওর কিন্তু আরো 2 জোড়া মুক্ত ইলেকট্রন রয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? 4টি সিগমা বন্ড আর 2টি লোন পেয়ার, অর্থাৎ এক্ষেত্রে সংকরিত অরবিটাল সংখ্যা আসবে 6। আর সংকরিত অরবিটাল 6 হলে সংকরণ কি দাঁড়াবে? দেখো sp3 4, দেন ডি থেকে আরো 2টা sp3 d2। বলো বুঝতে পারছি কিনা? যারা এখানে ধরতে পারো না আমি কিভাবে 4টা বন্ধন দিলাম, তারা একটু লক্ষ্য করো। জেননের 8টা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে, এই 1, এই 2, এই 3, এই 4, এবং বাকি 2টা যে মুক্ত জোর করে করে 2 দুগুণে 4, 4 4, 8টা হয়ে গেছে। বুঝতে পারছি। একইভাবে আসো 3 নাম্বার এক্সাম্পলটা দেখি। এখানে দেওয়া আছে আমাদের IF5। সো আয়োডিন তার সর্বশেষ শক্তি স্তরে যে 5টি ইলেকট্রন রয়েছে তার মধ্যে 5টা ফ্লুরিনকে নিয়েছে, এই 4 5, আর 1 জোড়া তার মুক্ত জোর হিসেবে আছে। কিরকম দেখো, আবার লক্ষ্য করো। এই দেখো তার 5টি ইলেকট্রন 1 2 3 4 5, এবং 1 জোড়া দেখো মুক্ত জোর। হ্যালোজেনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকে, রাইট? তাহলে এক্ষেত্রে সিগমা বন্ধন আসতেছে 1 2 3 4 5, এবং লোন পেয়ার 1, অর্থাৎ যোগ করলে সংকরিত অরবিটাল চলে আসতেছে কিন্তু 6টি, আর 6টি হলে সংকরায়ন দাঁড়াবে sp3d2। বলো ক্লিয়ার কিনা? একইভাবে আসো 4 নাম্বারটা আমরা করে ফেলি। এটা খুবই সিম্পল। বোরন 3টা ক্লোরাইডের সাথে BCl3 বন্ড করতেছে। এক্ষেত্রে 3টাই যেহেতু সিগমা বন্ড, ওর সর্বশেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রনই ছিল, কোনো লোন পেয়ার নাই। তাহলে আমরা বুঝতেই পারতেছি সংকরিত অরবিটালও 3টা, অর্থাৎ সংকরায়ন চলে আসবে কিন্তু sp2 সংকরায়ন, রাইট? আর সর্বশেষে আমাদের PCl5, সেখানে ফসফরাসের লাস্ট শেলে যে 5টা ইলেকট্রন, তার সাহায্যেই কিন্তু সে 5টি ক্লোরিনের সাথে একক বন্ধন করতেছে, অর্থাৎ প্রত্যেকটা বন্ডই সিগমা এবং কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই। তাহলে আমরা কি বলতে পারি? সংকরিত অরবিটাল আসবে 5টা, আর 5টা মানে কি? sp3 অব্দি 4, আরো একটা ডি নিয়ে নাও, এই হচ্ছে sp3d। দেখো এভাবে খুব সহজে আমরা যে কোনো যোগের সংকরায়ন কিন্তু ব্যাখ্যা করতে পারি। ক্লিয়ার? চলো আমরা পরের কোয়েশ্চেনটায় চলে যাই। আচ্ছা দেখো আমাদের সংকরায়ন থেকে আরো একটা কোয়েশ্চেন আসছে। এক্ষেত্রে বলছে CH4 আর CH3Cl এর চিত্র আঁকতে হবে এবং এদের সংকরায়ন দেখাতে হবে। ভাই যদি চিত্রটা আঁকি, দেখো 2 ক্ষেত্রে আমরা এমন চতুস্তলক শেপ পাবো, জাস্ট হাইড্রোজেন গুলো 4টাই s অরবিটাল দ্বারা অতিক্রমণ করছে, আর ক্লোরিনের বেলায় কিন্তু ক্লোরিনের যে 3p-z অরবিটাল সেটার মাধ্যমে সে অতিক্রমণ করছে, রাইট? এই জন্য এক্ষেত্রে আমাদের 3p অরবিটাল দেখাইতে হয়েছে চিত্রের মধ্যে। আমরা যদি সংকরায়নটা দেখি, 4টাই কিন্তু সিগমা বন্ধন তৈরি হচ্ছে প্রতি ক্ষেত্রে, এবং কার্বনের ক্ষেত্রে কিন্তু কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। তাহলে সংকরিত অরবিটাল যেহেতু 4টি, আমরা বলতে পারি 2 ক্ষেত্রে কিন্তু sp3 সংকরায়ন হয়েছে।
আর তুমি যদি সেটা ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করতে চাও এভাবে বলতে পারো যে কার্বনের ইলেকট্রন বিন্যাস এমন, কার্বনের এই যে অযুগ্ম ইলেকট্রন ধারণকারী যোজন যে অরবিটালগুলো আছে তারা একত্রে মিলে sp3 সংকরায়ন সংগঠিত করছে এই ক্ষেত্রে। বুঝতে পারছি। আর 2 নম্বরে দেখো আমাদের বলছে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এর বন্ধন কোণের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, অর্থাৎ দুইটা যোগের ক্ষেত্রে কোনো পার্থক্য হবে কিনা। ধরো ভাইয়া এক্সপ্লেনেশনের জন্য আবার একটু রাফলি চিত্রটা আঁকাচ্ছি। এক্ষেত্রে আমাদের চতুস্তলক আকৃতি, এই যে ছোট বন্ধনটা দিলাম এটা দ্বারা আমি বোঝাচ্ছি এই হাইড্রোজেন আর কার্বন বন্ধনটা ওই পাশে আছে, তাই এখান থেকে আমাদের দেখতে ছোট লাগতেছে। আর যদি আমি ক্লোরিন সহটা আঁকি সেটা হবে এরকম, এই এই একটু লক্ষ্য করো যে নিচের যে কার্বন হাইড্রোজেন গুলো সেটা দুই যৌগেই কমন, বাট ডিফারেন্সটা আসতেছে এক্ষেত্রে হাইড্রোজেন আর এই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্লোরিন। বলতো তড়িৎ ঋণাত্মকতা আমাদের কার বেশি? অবশ্যই ক্লোরিনের। সো এই যে বন্ধন জোড় ইলেকট্রন সেটা কিন্তু ক্লোরিনের দিকে বেশি থাকে, অথচ মিথেন যৌগতে বন্ধন জোড় ইলেকট্রন কিন্তু কার্বনের দিকেই বেশি থাকবে। বলো বুঝতে পারি কিনা? সো এই ক্ষেত্রে বন্ড পেয়ার যে পরিমাণ বিকর্ষণ হবে এক্ষেত্রে কিন্তু তার থেকে কম পরিমাণ বিকর্ষণ হবে। ধরো এটাকে আমি বলতেছি বিকর্ষণ বলটাকে 1 বললাম আর এই বিকর্ষণটাকে আমি 2 বললাম। যেহেতু ক্লোরিন বন্ধনজোড় ইলেকট্রনকে অধিক তড়িৎ ঋণাত্মকতার জন্য নিজের দিকে টেনে রাখছে, তাই আমাদের F2 বা এই ক্ষেত্রে যে বিকর্ষণ CH3Cl এর ক্ষেত্রে তা মিথেন থেকে কিন্তু কম হবে। আর বিকর্ষণটা যদি কম হয় বলতো এই যে বন্ড অ্যাঙ্গেল সেটা কি তুলনামূলকভাবে বেশি হবে না? এটাকে যদি আমি বলি θ2 আর এটাকে যদি বলি θ1, অবশ্যই আমাদের θ1 এক্ষেত্রে ছোট হবে এবং θ2 বড় হবে। কেন? কারণ এই যে কার্বন হাইড্রোজেন বন্ড পেয়ার পরস্পরকে এক্ষেত্রে অধিক পরিমাণ বিকর্ষণ করে দিয়ে এই বন্ধন কোণটাকে কমায় দিছে, অথচ এক্ষেত্রে সেই পরিমাণ তুলনামূলকভাবে বিকর্ষণ কিন্তু হচ্ছে না বা কম হচ্ছে, তাই বন্ধনটাও কিন্তু কম শ্রিঙ্ক হবে, অর্থাৎ বন্ধন কোণটা বড় হবে এই ক্ষেত্রে। তাহলে পার্থক্য কিন্তু অবশ্যই আছে এবং বাংলা কথাটা এই এক্সপ্লেনেশনের মাধ্যমে তোমরা উল্লেখ করে দিতে পারো। ক্লিয়ার? চলো আমরা পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা দেখো আমাদের রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের প্রথম কোয়েশ্চেন আমাদের বলছে উপরোক্ত বিক্রিয়াগুলোকে গ্রিন কেমিস্ট্রির ক্রম অনুসারে সাজাও। যারা গ্রিন কেমিস্ট্রি পড়ছো তারা এই টপিকটার সাথে পরিচিত কিনা, অ্যাটম ইকোনমি বা আমাদের এই যেই বিক্রিয়ার অ্যাটম ইকোনমি যত বেশি সেই বিক্রিয়া কিন্তু তত বেশি গ্রিনার, মানে আমাদের পরিবেশের জন্য তত উপযোগী বা আমরা বলতে পারি এক কথায় পরিবেশ বান্ধব। তাহলে এই কোয়েশ্চেন আমাদের টার্গেট হবে এই তিনটি বিক্রিয়ার জন্যই অ্যাটম ইকোনমির মান বের করা, যার ক্ষেত্রে বেশি হবে সে বেশি গ্রিনার, যার ক্ষেত্রে কম সে কম গ্রিনার, এবং সেই ক্রম অনুসারে আমরা সাজায় দিব। অ্যাটম ইকোনমির ডেফিনেশনটাই এরকম, দেখো আমাদের কাঙ্ক্ষিত যে উৎপাদ ডিভাইডেড বাই মোট বিক্রিয়ক অথবা মোট উৎপাদ, এবং এটাকে আমরা চাইলে পার্সেন্টেজে প্রকাশ করতে পারি। এইভাবে আমরা অ্যাটম ইকোনমি বের করে থাকি। এখন এই ক্ষেত্রে তিনটা বিক্রিয়া আমাদের বলে দেয় নাই কোনটা কাঙ্ক্ষিত উৎপাদ, বাট আমরা অ্যাজিউম করে নিচ্ছি প্রথম বিক্রিয়ায় এইটা কাঙ্ক্ষিত উৎপাদ, দ্বিতীয় বিক্রিয়া সালফার ট্রাইঅক্সাইড, তৃতীয় বিক্রিয়ায় ক্রোমিয়াম। সো এরা বাদে বাকিগুলো কিন্তু আমাদের সাইড প্রোডাক্ট। আমাদের সাইড প্রোডাক্টের পার্সেন্টেজ যত কম হবে তত আমাদের পরিবেশের জন্য সেটা উপযোগী হবে, রাইট? তাহলে আসো আমরা অ্যাটম ইকোনমি গুলো বের করি। প্রথম বিক্রিয়ায় এই দাঁড়াবে, দেখো উপরে বসাতে হবে আমাদের C2H2O3 এর যে টোটাল ম্যাস ডিভাইডেড বাই ম্যাস অফ ধরো আমাদের প্রোডাক্ট বা রিঅ্যাক্টেন্ট যেটাই দাও না কেন, আমি প্রোডাক্ট দিয়ে করতেছি কারণ প্রোডাক্টে ইজিয়ার হবে ক্যালকুলেশনটা। উপরে আমরা দিব 2 ইন্টু 98 এবং নিচে দেখো 2 ইন্টু 98 প্লাস হচ্ছে পানির জন্য 18 ইন্টু 8 ইন্টু 100%। তাহলে এখান থেকে এর ভ্যালু দাঁড়াচ্ছে 57.65 এত পার্সেন্টেজ। আসলে দ্বিতীয় বিক্রিয়া লক্ষ্য করি। দ্বিতীয় বিক্রিয়া আসলে ফর্মুলা লেখার কোনো দরকার নাই, কারণ দেখো এক্ষেত্রে কোনো সাইড প্রোডাক্ট কিন্তু নাই, সেখানে 100% চলে আসবে। বা তুমি চাইলে উপরেও দিতে পারো SO3 যে টোটাল ম্যাস, নিচেও হবে প্রোডাক্টের টোটাল ম্যাস। দাঁড়াচ্ছে দেখো W অফ SO3 ডিভাইডেড বাই W অফ SO3 ইন্টু 100%। সো এটা ক্যালকুলেট করার কিছুই নাই। এই বিক্রিয়ায় আমাদের কিন্তু শতভাগ অ্যাটম ইকোনমি চলে আসতেছে। এবং থার্ড যে বিক্রিয়া তার জন্য দাঁড়াবে, দেখো উপরে আমরা ক্রোমিয়ামের ম্যাস দিব এবং নিচে টোটাল প্রোডাক্টের ম্যাস যদি নেই তাহলে দাঁড়ায় ক্রোমিয়ামের জন্য 52 ইন্টু 2 আর নিচে দেখো কার্বন ডাইঅক্সাইড আছে আরো তিনটা, তাহলে 52 ইন্টু 2 প্লাস হচ্ছে আমাদের 44 ইন্টু 3 ইন্টু 100%। তাহলে ভ্যালুটা দাঁড়াচ্ছে 44.07 এত পার্সেন্ট। তাহলে দেখো আমরা ইজিলি বলে দিতে পারতেছি যে আমি যদি 1 2 3 নামকরণ করি, আমাদের 2 নং বিক্রিয়া হবে সব থেকে বেশি গ্রিনার, তারপরে আসতেছে 1 নং এবং সবচেয়ে খারাপ বা এক্ষেত্রে বর্জ্য বেশি তৈরি হচ্ছে কিন্তু 3 নং। তাহলে এটাই কিন্তু হবে আমাদের গ্রিন কেমিস্ট্রি অনুসারে এদের ক্রম। ক্লিয়ার? চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। দেখো আরো একটা রেগুলার টাইপ, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমরা 9 10 এর যে কনসেপ্ট সেটা কাজে লাগিয়েও করতে পারবা। সো এগুলো একেবারেই ছেড়ে আসা যাবে না, এগুলো কিন্তু তোমার চান্স ইনশিওর করবে। ভুল করলে কিন্তু সবাই যেটা পারতেছে সেটাই তুমি পারতেছো না। আচ্ছা দেখো এই বিক্রিয়াটার তাপমাত্রা বাড়ালে কি হবে সেটা আমাদের বলতে হবে। সাম্যাবস্থার ডানে নাকি বামে যাবে, মানে সম্মুখে যাবে নাকি পশ্চাতে যাবে। দেখো হিট প্লাস আকারে আছে, অর্থাৎ এই বিক্রিয়া হওয়ার জন্য তাপের প্রয়োজন হয়, বা আমরা বলতে পারি এই বিক্রিয়া যে ডেল্টা এইচ সেটা কিন্তু পজিটিভ, অর্থাৎ এটা একটা তাপ হারি রিঅ্যাকশন।
আর আমরা কিন্তু জানি যে একটা তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার সম্মুখ দিকে অগ্রসর হয়, অর্থাৎ 1 নাম্বার কোয়েশ্চেনের আনসার কিন্তু হবে আমাদের ডানে, তাপমাত্রা বাড়ালে ডান দিকে যাবে। 2 নাম্বার কোয়েশ্চেন দেখো, তুমি চাপ বাড়াচ্ছ, একটু মোল নাম্বারটা ক্যালকুলেট করো। আমি যদি হাইড্রোজেন সালফাইডকে গ্যাস হিসেবে বিবেচনা করি তাহলে এক্ষেত্রে মোল নাম্বার দাঁড়াচ্ছে 2, এবং এক্ষেত্রে দেখো 2 এর আগে কিন্তু 3। আমরা কি জানি যে চাপ বৃদ্ধি করা হলে বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ডান থেকে বামে যাবে বা সাম্যাবস্থা বামে চলে যাবে, খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। এবং 3 নাম্বার দেখো, তুমি অতিরিক্ত সালফার যোগ করতেছো, ও কি করবে, এটা প্রশমিত করবে, অর্থাৎ বিক্রিয়া কিন্তু পেছনে এসে ওই অতিরিক্ত যে সালফার যোগ করছো সেখান থেকে হাইড্রোজেন সালফাইড তৈরি করে ফেলবে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু বামে আসতেছে, রাইট। 4 নাম্বার দেখো, হাইড্রোজেন সালফাইডও তুমি যোগ করতেছো, তাহলে এখন আবার হাইড্রোজেন সালফাইড যখন বাড়ায় দিচ্ছে তখন বিক্রিয়া আবার ডান দিকে যাবে ওর প্রভাবটা প্রশমিত করতে, তাহলে এখন বিক্রিয়া ডানে যাচ্ছে। আর সর্বশেষে দেখো এখন কিন্তু উল্টায় দিছে, এস অপসারণ করা হয়েছে, এস কমানো হয়েছে, ওর ঘাটতি হচ্ছে, তাহলে বিক্রিয়ার সম্মুখে যে ওই ঘাটতিটা কিন্তু পূরণ করে দিবে, অর্থাৎ বিক্রিয়া আবার ডান দিকে যাবে। বলো ক্লিয়ার কিনা? খুবই স্ট্রেট ফরওয়ার্ড। চলো পরের কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা, এটা কিন্তু আমাদের পরিবেশ রসায়নের ব্যাপন হার থেকে আসা কোয়েশ্চেন। কি বলা হয়েছে? কার্বন ডাই অক্সাইডের ব্যাপনের সময় লাগে 65 সেকেন্ড। আচ্ছা, কার্বন মনোক্সাইড মিশ্রিত কার্বন ডাই অক্সাইডের ব্যাপনের সময় লাগে কত? 58 সেকেন্ড। মিশ্রণে শতকরা পরিমাণের হার কত, অর্থাৎ মিশ্রণে কতটুকু কার্বন ডাই অক্সাইড আছে আর কতটুকু কার্বন মনোক্সাইড আছে, এটা আমাদের বের করতে হবে। আমরা গ্রাহামের ব্যাপন সূত্রানুসারে কি জানি বলতো? আমি যদি আর দ্বারা ব্যাপন হারকে নির্দেশ করি তাহলে আর অফ CO2 ডিভাইডেড বাই আর অফ মিক্সচার, এই রেশিওটা কি হবে? এদের মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এম অফ মিক্সচার ডিভাইডেড বাই এম অফ CO2। দেখো রেটকে আমরা কিভাবে বের করতে পারি? ভলিউমের যে পরিবর্তন বা ডেল্টা ভি ডিভাইডেড বাই টাইমের পরিবর্তন বা টাইমস, আমরা ডিরেক্টলি বলতে পারতাম ডেল্টা ভি ডিভাইডেড বাই টি অফ CO2 ডিভাইডেড বাই ডেল্টা ভি ডিভাইডেড বাই টি অফ মিক্সচার। যেহেতু এক্ষেত্রে আয়তনটা বলা নাই, সো আমরা অ্যাজিউম করে নিব যে দুই ক্ষেত্রে সম আয়তনই ব্যাপিত হচ্ছে, রাইট? সো ভি ভি কেটে যাবে, আলটিমেটলি দাঁড়াচ্ছে টি অফ মিক্স ডিভাইডেড বাই টি অফ CO2 ইকুয়ালস টু কিন্তু এম অফ মিক্স ডিভাইডেড বাই এম অফ CO2। তাহলে আমাদের টি দেওয়া আছে, এখান থেকে এম অফ CO2 আমরা জানি, তাহলে আমরা মিক্সচারের যে মোলার ভর সেটা বের করে ফেলতে পারি। দেখো তোমরা চাইলে ক্যালকুলেটরে করতে পারো, আমি একবার রাশিটা লিখলাম যে এমন আসবে। মিক্সচারে আমাদের সময় কত ছিল দেখো তো, 58 সেকেন্ড ডিভাইডেড বাই কার্বন ডাইঅক্সাইডের জন্য সময় লাগছিল হচ্ছে 65 সেকেন্ড, এর হোল স্কোয়ার ইন্টু কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর কিন্তু 44 গ্রাম পার মোল। তাহলে এখান থেকে আমরা মিক্সচারে যে মোলার ভরটা পাচ্ছি 35.03 এত গ্রাম পার মোল। এখন ধরো আমি ধরে নিচ্ছি কার্বন ডাইঅক্সাইড ছিল হচ্ছে X%, মানে কার্বন ডাইঅক্সাইড ছিল হচ্ছে X%, তাহলে আমাদের কার্বন মনোঅক্সাইড কতটুকু থাকবে বলতো? 100 - X%, রাইট? তাহলে আমরা মোলার ভরকে দেখো এইভাবে ভাঙতে পারি, কার্বন ডাইঅক্সাইডের মোলার ম্যাস ছিল হচ্ছে X% শতভাগের মধ্যে, প্লাস কার্বন মনোঅক্সাইডের মোলার ম্যাস ছিল 100 - X শতভাগের মধ্যে, এবং তার সামেশন করেই কিন্তু আমরা পাইছি এই 35.03 এত গ্রাম পার মোল। এটা কিন্তু আমরা শর্ত মতে বলতে পারি। তাহলে এক্ষেত্রে দেখো আমরা ভ্যালুগুলো জানি, 35.03 ইকুয়ালস টু এম অফ CO2 কত বলতো? 44 ইন্টু 100 ডিভাইডেড বাই এক্স, কার্বন মনোক্সাইডের জন্য 28 ইন্টু 100 - X ডিভাইডেড বাই আবার 100। এই ইকুয়েশন সলভ করে আমরা এক্স এর ভ্যালুটা বের করি, তাহলে এক্স এর ভ্যালু চলে আসতেছে 43.96 এত। তাহলে আমরা কি বলতে পারি? কার্বন ডাইঅক্সাইড অ্যাকচুয়ালি ছিল 43.96 এত পার্সেন্টেজ, এবং কার্বন মনোক্সাইড তাহলে ছিল 56.04 এত পার্সেন্টেজ প্রায়। বলো ক্লিয়ার কিনা? এই টাইপটা কিন্তু রিপিট হয়েছে, এর আগেও বুয়েট ভর্তি পরীক্ষায় এই টাইপের কোয়েশ্চেন আসছিল, যারা প্রশ্ন ব্যাংক সলভ কোর্স অলরেডি তারা এই টাইপের ব্যাপন হারের ম্যাথ করে থাকার কথা। চলো আমরা পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এটা দেখো অর্গানিক থেকে আসছে, আমাদের অর্গানিক থেকে দুইটা কোয়েশ্চেন আসছিল। বলা হয়েছে এ ও বি পাত্রে দুইটা জৈব যৌগ আছে, এর মধ্যে দুইজনই সিলভার দর্পণ পরীক্ষা দিচ্ছে, অর্থাৎ দুইজনে কিন্তু আমাদের টলেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করতেছে। তাহলে আমরা কি বলতে পারি? এ এবং বি দুটি যৌগই কিন্তু আমাদের অ্যালডিহাইড হবে, কারণ আমাদের কার্বনিল কার্বনের মধ্যে অ্যালডিহাইডই কিন্তু ফেইলিং দ্রবণ এবং টলেন্ট বিকারকের সাথে পরীক্ষা দেয়। এখন এ আবার আয়োডোফর্ম টেস্ট দিলেও বি দেয় না, তার মানে কি বুঝলা বলতো? আয়োডোফর্ম বিক্রিয়া দিতে হলে কিন্তু আমাদের অ্যাসিটোমূলক থাকতে হয় সেই যৌগটায়, এই অংশটুকুকে বলা হয় অ্যাসিটোমূলক। তাহলে বি তে অ্যাসিটোমূলক নাই, এই অ্যাসিটোমূলক নাই এমন একটা অ্যালডিহাইড কি হতে পারে বলতো? আমাদের মিথানেল না, যেখানে কার্বনিল মূলকের দুই পাশে হাইড্রোজেন, কোনো অ্যাসিটোমূলক নাই। তাহলে কিন্তু আমরা খুবই স্পষ্ট হয়ে গেলাম যে এক্ষেত্রে বি যে হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া দিচ্ছে না সে হচ্ছে আমাদের মিথানেল, এবং এ কিন্তু তাহলে হবে ইথানেল, কারণ ওর দেখো একটা অ্যাসিটোমূলক থাকতেছে এবং এই যে সিএইচ অংশটা ওকে একটা অ্যালডিহাইড বানাইছে। তাহলে আমরা যদি সংশ্লিষ্ট বিক্রিয়াগুলো লিখি, দেখো আমাদের দুটি অ্যালডিহাইডই এক্ষেত্রে সিলভার দর্পণ পরীক্ষা দিবে টলেন্ট বিকারকের সাথে, তাহলে তৈরি হয়ে যাবে সিলভার দর্পণ আকারে অদক্ষেপ পড়বে CH3 COO NH4 প্লাস পানি
এবং অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। আবার যদি আমরা মিথানেলও বিক্রিয়া দিতাম, সেক্ষেত্রে এই বিক্রিয়াটা সংঘটিত হইতো। যেহেতু এরা দুইজনই আমাদের অ্যালডিহাইড, এরা টলেন বিকারকের সাথে সিলভার দর্পণ পরীক্ষা দিচ্ছে। এই ভাবে সমতাকরণ করলাম না, নেসেসারি না। বাট এই দুইজনের মধ্যে কিন্তু একমাত্র এ দিচ্ছে আমাদের আয়োডোফর্ম বিক্রিয়া। তাহলে আমি যদি একে এ বলি এবং একে বি বলি, দেখো আমাদের এ বা ইথানল আয়োডোফর্ম বিক্রিয়া দিলেও আমাদের বি বা মিথানল কিন্তু আয়োডোফর্ম টেস্ট দিচ্ছে না। তাহলে দেখো দুইটা যৌগ কি আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম যে এ হচ্ছে আমাদের ইথানল এবং বি হবে মিথানল, রাইট? চলো আমরা অর্গানিকের পরের কোয়েশ্চেনটায় যাই। দেখো এক্ষেত্রে আমাদের কিছু শূন্যস্থান পূরণ করতে হবে। একটা অ্যালকিন দেওয়া এবং বলা হয়েছে এর সাথে কোন বিকারক দিলে আমাদের CH2Br দেন CH2CH3 এটা তৈরি হবে। এই অ্যালকিনে দেখো ব্রোমিনেশন করা হয়েছে, কিন্তু একটু লক্ষ্য করো এক্ষেত্রে কিন্তু অ্যান্টি মার্কোনিকভ নীতি খাটছে। কারণ আমরা কি জানি, যেই কার্বনে হাইড্রোজেন বেশি এই ডাবল বন্ধন ভেঙে গেলে সেই কার্বনে আবার হাইড্রোজেন যুক্ত হবে। অর্থাৎ যৌগটা যদি এমন হতো CH3 CH এই কার্বনে Br এবং এই পাশে CH3, তখন আমরা বলতে পারতাম মার্কোনিকভ খাটছে। বাট এক্ষেত্রে দেখো মাঝখানের কার্বনটা হাইড্রোজেন যুক্ত হয়েছে এবং সাইডের টাইপ ব্রোমিন, অর্থাৎ এটা কিন্তু অ্যান্টি মার্কোনিকভ নীতি। আর এক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় কি বলতো, জৈব পারক্সাইড এবং সাথে HBr। এটা হচ্ছে বিপরীত মার্কোনিকভ নীতি, রাইট? সেকেন্ড কোয়েশ্চেনটা দেখো আমাদের অ্যানিলিনের নাইট্রেশন করা হচ্ছে। আমরা অনেকেই কিন্তু জানি যে অ্যানিলিন যেহেতু মুক্তজোড় ইলেকট্রন বেনজিন বলয়ে দান করতে পারে, তাহলে এটা কিন্তু একটা অ্যাক্টিভেটিং এজেন্ট হিসেবে এক্ষেত্রে কাজ করে। অর্থাৎ ও হচ্ছে অর্থ বা প্যারা নির্দেশক। তো আমরা অনেকেই এই শূন্যস্থানে এরকম অর্থ বা প্যারা নির্দেশক প্রোডাক্ট লিখে দিয়ে আসবো, বাট সেটা করলে কিন্তু ভুল হবে। কারণ আমরা জানি কিনা অ্যানিলিনের নাইট্রেশন কিন্তু মেটা নির্দেশক হয়। এর কারণ কি, অ্যানিলিনের নাইট্রেশন করা হচ্ছে কিন্তু একটা অ্যাসিডিক মিডিয়ামে। সো অ্যানিলিনের এই যে মুক্তজোড় ইলেকট্রন, সে কি করে অ্যাসিড থেকে আসা H+ কে মুক্তজোড় দান করে অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে ফেলে। অর্থাৎ এই যে বেনজিন বলয় দেন উপরে তৈরি হয় NH3+ এই আয়নটা। তখন কিন্তু এই NH3+ আয়নের কারণে মেটা নির্দেশক প্রোডাক্ট পাওয়া যায়। বাট অ্যাকচুয়ালি পার্সেন্টেজটা দেখা যায় এরকম, আমাদের অর্থ প্রোডাক্ট মাত্র 2%। আমরা মাত্র যে বললাম এক্ষেত্রে মেটা পাওয়া যাবে সেটা 47%, এবং স্টিল প্যারা প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় 51%। সেক্ষেত্রে অ্যাকুরেট আনসারটা অনেকের মেটা নির্দেশক মনে হলেও, যেহেতু একটাই বক্স দেওয়া, অ্যাকচুয়াল আনসারটা কিন্তু হবে প্যারা নির্দেশকই। কারণ প্যারার ক্ষেত্রে দেখো পার্সেন্টেজটা 51% আসে। বাট যেহেতু আমাদের কারিকুলামে আলাদা করে এটা পড়ায় যে অ্যানিলিনের নাইট্রেশন মেটা নির্দেশক, তোমরা যদি মেটা নির্দেশক প্রোডাক্টটা লিখে আসো সেটাতে কোনো ধরনের ভুল হবে না। আমি হচ্ছে এরকম তিনটাই দিয়ে পার্সেন্টেজ লিখে আসছিলাম। দেখো আমাদের থার্ড কোয়েশ্চেনটা, এখানে আমরা গ্রিগনাট রিয়েজেন্টের সাথে প্রোপাননের বিক্রিয়া করতেছি। এক্ষেত্রে কি হয় বলতো, এই যে কার্বন অক্সিজেন যে বন্ধনটা সেটা ভেঙে যায়। ভেঙে যেহেতু তড়িৎনাত্মকতা অক্সিজেনের বেশি, এক্ষেত্রে মাইনাস চার্জ ক্রিয়েট হয় এবং কার্বনের এখানে প্লাস চার্জ ক্রিয়েট হয়। সো গ্রিগনাট রিয়েজেন্টের আর অংশটা হয় ঋণাত্মক আর MgX অংশটা কিন্তু হয় ধনাত্মক। সো সেই ধনাত্মক অংশটা যুক্ত হয়ে যাবে অক্সিজেনের সাথে আর আরটা যুক্ত হয়ে যাবে কার্বনের সাথে। অর্থাৎ এক্ষেত্রে এই বক্সে দাঁড়াবে সি, উপরে অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে MgX পজিটিভ অংশটা, আর কার্বনের সাথে যুক্ত হয়েছে কিন্তু আর, আর দুই পাশে কিন্তু দুইটা CH3 ছিল। এই বক্সে এই যৌগটা হবে। বুঝতে পারছি? আর এটার সাথে যখন তুমি আবার অ্যাসিডিক মাধ্যমে হাইড্রোলাইসিস করে দিচ্ছ, তখন এই যে MgX সে পানির OH কে নিয়ে তৈরি হয়ে যায় MgOHX, এবং O মাইনাসের সাথে তখন পানির H+ যুক্ত হয়ে যায়। অর্থাৎ তখন যৌগটা দাঁড়াবে দেখো এরকম, কার্বন এবং উপরে O এর সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, নিচে তো আর ছিলই, ডানে একটা CH3 এবং বামেও আরেকটা CH3। তাহলে এক্ষেত্রে দেখো আমরা অ্যালকোহল পেয়ে যাচ্ছি, এবং এটা কিন্তু একটা 3 ডিগ্রি অ্যালকোহল। আমরা কিন্তু জানি যে কিটোনের সাথে গ্রিগনাট রিয়েজেন্টের বিক্রিয়া দিলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাই বা টারশিয়ারি অ্যালকোহল পাই, রাইট? আর থার্ড বিক্রিয়াটা খুবই সিম্পল, তুমি একটা অ্যালকোহল থেকে নিরোধক ইউজ করে পানি অপসারণ করতেছ। ঘন বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড কিন্তু নিরোধক হিসেবে কাজ করে। সেক্ষেত্রে পানি বের হয়ে যায়, আমাদের অ্যালকিন প্রডিউস হয়ে যাবে। অর্থাৎ CH3 দেন CH ডাবল বন্ড CH2, পানিটা অপসারিত হয়েছে কিভাবে, এইখান থেকে OH এবং এই কার্বন থেকে আরো একটা H, এরা মিলে পানি অপসারিত হয়ে গেছে, এবং এই দুজনে যে একটা করে হাত খালি হয়ে গেছিল সেটা দ্বারা এরা ডাবল বন্ধন তৈরি করে প্রোপিন ফর্ম করে ফেললো। বুঝতে পারছি? তো এখানে দেখো 4টা কোয়েশ্চেন ছিল, প্রত্যেকটা আড়াই করে, 4 × 2.5 = 10 মার্ক, এভাবে ছিল, রাইট? চলো আমরা পরের কোয়েশ্চেনটায় যাই। আচ্ছা, এটা দেখো আমাদের পরিমাণগত রসায়ন থেকে আসছে। এখানে গ্রাম ছিল, মিস্টেক হয়েছে। এত গ্রাম অ্যালুমিনিয়াম এবং কপারের মিশ্রণ আছে। অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং কপার সেটার মিশ্রণের টোটাল ভর হচ্ছে এত গ্রাম, রাইট? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিড সহযোগে বিক্রিয়ায়
এত চাপে এত ml হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। আচ্ছা, জলীয় বাষ্পের যে চাপ সেটা দেওয়া আছে, অর্থাৎ এই যে চাপটা কোয়েশ্চেনে গিভেন সেটা কিন্তু মোট চাপ, তার মধ্যে থেকে জলীয় বাষ্পের চাপ বাদ দিলেই তুমি উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের চাপটা পাবা, রাইট? সেখান থেকে অ্যালুমিনিয়ামের শতকরা পরিমাণ বের করতে বলছে এই মিশ্রণে। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের সক্রিয়তা সিরিজের ধারণাটা থাকতে হবে, যেমন অ্যালুমিনিয়ামের সাথে তুমি যদি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দাও তাহলে কিন্তু হাইড্রোজেনকে অ্যালুমিনিয়াম প্রতিস্থাপন করতে পারবে এবং করে Al2SO4 অ্যালুমিনিয়াম সালফেট, এবং এক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে ফেলবে। আমি যদি সমতা করি, এটা 2 আর এক্ষেত্রে 3, তাহলে এখানেও কিন্তু 3 চলে আসতেছে, এমন আসবে বিক্রিয়াটা। বাট কপারের সাথে কি সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে, বা এক্ষেত্রে কপার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে? না, কারণ একটু সক্রিয়তা সিরিজের কথা মনে করে দেখো, আমাদের হাইড্রোজেনের থেকে কিন্তু অ্যালুমিনিয়াম উপরের দিকে অবস্থান করে, অথচ কপার কিন্তু নিচে অবস্থান করে। সো কপার হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে না, কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। তো এই যে বিক্রিয়া হওয়ার পরে যে হাইড্রোজেনের ডাটাটা দেওয়া আছে সেটা কিন্তু পুরোপুরি তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম থেকে। সো দেখো আমরা বলতে পারি প্রশ্ন মতে সহগ অনুপাত সূত্র বা স্টোইকিওমেট্রি থেকে আমরা কি বলতে পারি, এন অফ অ্যালুমিনিয়াম ডিভাইডেড বাই সহগ 2 ইকুয়ালস টু, যেহেতু হাইড্রোজেন দেওয়া আছে কোয়েশ্চেনে, এন অফ H2 ডিভাইডেড বাই 3, এভাবে ক্যালকুলেশনটা করতে হয়। তাহলে দেখো এখান থেকে কি লেখা যায়, আমরা অ্যালুমিনিয়ামের ভর বের করতে চাই, সো এর ভরকে আমি ভাঙবো ডাব্লিউ অফ অ্যালুমিনিয়াম ডিভাইডেড বাই মোলার ম্যাস, অ্যালুমিনিয়ামের মোলার ম্যাস কিন্তু আমরা জানি 27 ইন্টু 2 ইকুয়ালস টু হাইড্রোজেনের এন কে আমরা ভাঙবো পিভি বাই আরটি তে, এই যে এইভাবে। কারণ দেখো কোয়েশ্চেনে পিভি এবং টেম্পারেচার কিন্তু দেওয়া আছে, সো এখান থেকে আমরা লিখতে পারি প্রেসারটা কত, 730 মাইনাস 30। কেন? কারণ এই 730 টরের মধ্যে 30 টর কিন্তু ছিল জলীয় বাষ্পের চাপ, সো হাইড্রোজেনের জন্য চাপটা বের করতে হলে 30 বাদ দিয়ে দিতে হবে, ইন্টু ভলিউমকে আমরা নিব হচ্ছে লিটারে, অর্থাৎ 230 ইন্টু 10⁻³ এত লিটার, ডিভাইডেড বাই আর এর ভ্যালু হবে 0.0821 ইন্টু টেম্পারেচার 30°C অর্থাৎ 303। চাপের ভ্যালু কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে নিতে হবে, রাইট? আমরা কিন্তু জানি অনেকেই যে 760 টর 760 মিলিমিটার পারদ চাপের সমতুল্য হয়, অলমোস্ট প্রায়। তো আমরা যদি 760 দ্বারা এক্ষেত্রে ডিভাইড করে দিই তাহলে কিন্তু অ্যাটমসফিয়ারে চলে আসবে প্রেসারটা, তাহলে ডিভাইডেড বাই 760। সুতরাং আমাদের অ্যালুমিনিয়ামের ভর চলে আসতেছে 0.153 এত গ্রাম, রাইট? কোয়েশ্চেন আমাদের অ্যালুমিনিয়ামের শতকরা পরিমাণ চাইছিল, সো পার্সেন্টেজ অফ অ্যালুমিনিয়াম হবে নিজের পরিমাণটা যতটুকু 0.153 ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট ছিল 0.29 ইন্টু 100%, তাহলে শতকরা পার্সেন্টেজ চলে আসতেছে 52.86 এত পার্সেন্ট। এটাই কিন্তু আমাদের আনসার। দেখছো, সিম্পল ম্যাথ। চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা দেখো, এটা আমাদের তড়িৎ রসায়ন থেকে আসছে, আমাদের ইএমএফ বের করতে বলছে, এবং একটু লক্ষ্য করো ঘনমাত্রা কিন্তু 1 মোলার না, অর্থাৎ এটা প্রমাণ অবস্থা না। দ্যাট মিনস আমাদের নানস্টের সমীকরণ ইউজ করতে হবে। নানস্টের সমীকরণ অনুযায়ী আমি কি লিখতে পারি বলতো, আমাদের ই সেল হবে প্রমাণ অবস্থায় যে ই সেল অর্থাৎ ই নট সেল মাইনাস আরটি বাই ইএফ এলএন কিউ। নানস্টের সমীকরণ অ্যাপ্লাই করার সময় বিক্রিয়াটা মাস্ট লিখতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। আগে ডিসিশন না, এখানে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। যারা অলরেডি সক্রিয়তা সিরিজ জানো তারা বুঝো যে আয়রন কিন্তু কপার থেকে বেশি সক্রিয়, তাহলে আয়রন অবশ্যই এখানে অ্যানোড হিসেবে কাজ করবে আর কপার হচ্ছে ক্যাথোড হিসেবে। বাট যারা সক্রিয়তা সিরিজ মনে রাখতে পারো না তাদের জন্য দেখো কোয়েশ্চেনে যে ভ্যালু দেওয়া সেখান থেকে দুজনের জারণ বিভব তুলনা করো, যার জারণ বিভব বেশি সেই হচ্ছে অ্যানোড হিসেবে বিবেচিত হবে। দেখো আয়রনের জারণ বিভব কিন্তু আসবে প্লাস 0.44 আর কপারের জারণ বিভব মাইনাস 0.34, তাহলে কারটা বেশি? অবশ্যই আয়রনেরটা। তাহলে আয়রন কিন্তু হবে এক্ষেত্রে অ্যানোড, আর অ্যানোড জারিত হয় অর্থাৎ Fe থেকে হবে Fe2+, আর কপার বিজারিত হবে অর্থাৎ কপার 2+ থেকে ইলেকট্রন গ্রহণ করে হবে কপার, রাইট? তাহলে এক্ষেত্রে আদান প্রদান কিন্তু ইলেকট্রন কয়টা বলতো, দুইটাই না, আমাদের গুণ করারও কোনো বিষয় নেই। কপারের ঘনমাত্রা, কপার 2+ এর ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার, দেন Fe2+ এর ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.2 মোলার। আসলে এগুলো আমরা সমীকরণে বসাই। ই নট সেলে হবে ই নট অফ Fe থেকে Fe2+, যে জারণ বিভব, প্লাস ই নট অফ কপার 2+ থেকে কপার ক্যাথোডের যে বিজারণ বিভব, মাইনাস আরটি বাই ইএফ এলএন কিউতে দেখো উপরে উৎপাদ নিচে বিক্রিয়ক, উৎপাদে আছে Fe2+ এর ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কে আছে হচ্ছে কপার 2+ এর ঘনমাত্রা, আর যেগুলো সলিড আকারে আছে এগুলোর তো ঘনমাত্রা 1 হিসেবে বিবেচিত হবে কারণ ওদের সক্রিয় ভর 1। তাহলে দেখো আমি যদি ভ্যালু বসাই, আয়রনের জারণ বিভব হচ্ছে 0.44, কপারের বিজারণ বিভব হচ্ছে 0.34 পজিটিভ, মাইনাস আর এর ভ্যালু কিন্তু এখানে বসাতে হয় 8.314 ইন্টু টেম্পারেচার বলে দেওয়া নাই যেহেতু আমরা ধরে নেব 25°C বা 298 কেলভিন, ডিভাইডেড বাই 2 ইন্টু ফ্যারাডেস কনস্ট্যান্ট 96500 ইন্টু ln অফ 0.2 ডিভাইডেড বাই 0.1। এটা ক্যালকুলেট করলে আসতেছে 0.77
এত ভোল্ট। দেখো সিম্পল, জাস্ট কোয়েশ্চেনে দেখো প্রমাণ অবস্থা নাকি অপ্রমাণ। প্রমাণ হলে তো ডিরেক্ট ইনট সেলের ফর্মুলা হতো, আর অপ্রমাণ হলে এভাবে আমাদের নানসের সমীকরণ অ্যাপ্লাই করতে হবে। বইটা আমাদের বছরে কেমিস্ট্রি কোয়েশ্চেনটা একেবারেই বলা যায় রেগুলার টাইপ থেকে আসছিল, কিন্তু ভাইয়া 13টা প্রশ্নের মধ্যে এই যে 12টা আমরা এতক্ষণ ধরে সলভ করলাম, 12টা পারছিলাম। এই যে লাস্ট এই কোয়েশ্চেনটা, এটা আসলে চতুর্থ অধ্যায় থেকে আসছিল, এটা ভাইয়া পারি নেই, কারণ দেখো একটু বায়োলজি ফিল আসবে। সো এটা আমি ছেড়ে আসছিলাম, কয়েকটা একটু আনসার করছিলাম, মানে লিখছিলাম কোন রকম পার্সিয়ালের জন্য, বাট সেগুলো তার অ্যাকুরেট হয় নাই। তো এটার ভাইয়া সলভ করে দিলাম না, এটা তোমরা যে কোনো বই বা কোয়েশ্চেন ব্যাংক থেকে নিজেরা একটু পড়ে নিও। এই থিওরিটিক্যাল প্রশ্নগুলো চলে আসতে পারে, কারণ বুয়েটে এবার কিন্তু আমাদের ভিনেগার থেকে কোয়েশ্চেন আসেনি। আগের যে 2 বছর সেখানে কিন্তু ভিনেগার থেকে কোয়েশ্চেন ছিল। তো বলতে পারো একটা থিওরিটিক্যাল ওরকম থাকেই। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছে যে অ্যাকচুয়াল কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা কেমন হয়। আমাদের ম্যাথটা তুলনামূলক একটু কঠিন হয়েছিল, মানে ম্যাথের যে 14টা প্রশ্ন তার মধ্যে 4টা থেকে 5টা একটু ডিফারেন্ট ছিল, আর বাকি 8-9টা এখানেও বলা যায় যে রেগুলার টাইপের মতোই। আর ফিজিক্স আর কেমিস্ট্রি মোস্টলি রেগুলার টাইপই ছিল। সো যারা ফিজিক্স আর কেমিস্ট্রি অ্যাকুরেট রেখে ম্যাথও এই যে রেগুলার 8-9টা ভালো মতো পারছে, তারাই বলা যায় একদম র্যাঙ্ক করে ফেলছে, এই আর কি। বাট ভাইয়ার ম্যাথটা তুলনামূলক একটু খারাপই হয়েছিল। ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে ভাইয়া সামনের দিকে আগাইছিলাম, বাট তার মধ্যে এই যে দেখাইলাম কেমিস্ট্রির এই কোয়েশ্চেনটা ভাইয়া দিতে পারিনি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, তোমাদের সাথে অন্য আরেক ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।